নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। কুমারীদের সেল্ট বোতলের সঙ্গে তুলনা, বিতর্কে যাদবপুরের অধ্যাপক কনক সরকার। কড়া ব্যবস্থার ইঙ্গিত উপাচার্য সুরঞ্জন দাসের। সোমরাজ বন্দ্যোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সোমরাজ, কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস, কি খবর রয়েছে বিষয়? দেখো, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস গতকালও তিনি অধ্যাপক কনক সরকারের মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন। আজ তিনি আরো এগিয়ে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে বিশ্ববিদ্যালয় তাকে রেয়ার করবে না, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শাস্তির মুখে পড়তে হবে অধ্যাপক কনক সরকারকে। আন্তর্জাতিক সম্পর্কের বিভাগের তরফে নির্দিষ্টভাবে অভিযোগ আসলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী, কেননা এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। সাম্প্রতিককালে তিনি যে মন্তব্য করেছেন, বিশেষত মহিলাদেরকে নিয়ে বিভিন্ন সোশ্যাল সাইটে যে মন্তব্য করেছেন, সোশ্যাল সাইটে করা মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো পদক্ষেপ নেওয়া যায় নাকি সেই নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু বারবারই যে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, বিভিন্ন সময় তিনি বিভিন্ন রকমের মন্তব্য করছেন, সেই নিয়ে বিশ্ববিদ্যালয় কার্যত কড়া মনোভাব নিয়েছেন, তা উপাচার্য সুরঞ্জন দাসের মন্তব্য থেকেই স্পষ্ট। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন অধ্যাপক কনক সরকারের মন্তব্য যে বিশ্ববিদ্যালয়কে কালিমা লিপ্ত করছেন। শুধু তাই নয়, উপাচার্য হিসাবে তাকেও কালিমা লিপ্ত করা হয়েছে, তার এই মন্তব্য তা তিনি উদ্বেগ সহকারে তিনি জানিয়েছেন, যার জন্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে যে কোনোভাবে রিয়াক্ট করবে না তার ইঙ্গিত আজ ফের দিয়ে দিলেন উপাচার্য সুরঞ্জন দাস। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন উপাচার্য সুরঞ্জন দাস শুনবেন। না, আমি তো প্রথমেই বলেছি এটা ইজ এ ডিপ্লোরেবল থিং। কোনো মানুষ, বিশেষ করে কোনো শিক্ষিত সম্প্রদায়ের কোনো মানুষ এমন ধরনের মন্তব্য করতে পারে, এটা আমি কোনো ভাবতেও পারি না। এবং এই ধরনের মন্তব্য খালি উনার নিজের মুখের ওপরে কালিমা হয়েছে তাই না, আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপরেও একটা কালো জিনিস আমার ঘাড়ে এসে পড়েছে, কালিমা মুক্ত হয়েছে। এবং আমি যেটা আগেও বলেছি যে আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব। একটা খবর হচ্ছে যে পশ্চিমবঙ্গে উইমেন্স কমিশন তারা সুমোটো এই কেসটা রিকগনাইজ করেছেন। গতকালই আমি মাননীয় চেয়ারপারসন পশ্চিমবঙ্গ উইমেন্স কমিশনের কাছে চিঠি পেয়েছি। প্রফেসর কনক সরকারকে 7 দিনের মধ্যে ওখানে সাবমিট করে ওনাকে প্রেজেন্ট করে তার ডিপোজিশন দিতে বলেছেন। ন্যাশনাল উইমেন্স কমিশন থেকে চিঠি পেয়েছি, আমি ন্যাশনাল উইমেন্স কমিশনকে জানিয়েও দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিশন অলরেডি সুমোটো ব্যাপারটা দেখছেন। ইন্টারন্যাশনাল রিলেশনসে বোধহয় স্টুডেন্ট টিচার কমিটি মিটিং আছে, এবং সেই কমিটি মিটিং থেকে যদি এমন কোনো ইনস্টেন্স আসে যে অধ্যাপক সরকার ক্লাসে এরকম ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন, আমি সঙ্গে সঙ্গে আইসিসিতে দেব এবং যথাযথ ব্যবস্থা নেব। বিশ্ব রেকর্ড করলেন পর্বতারোহী সত্যরূপ। আন্টার্কটিকার মাউন্ট সিডলে আগ্নেয়গিরি জয় করলেন তিনি। এর ফলে 7 মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি জয়ের বিরল বিশ্ব রেকর্ডের অধিকারী হলেন সত্যরূপ। আজ ভারতীয় সময় সকাল 6:25 মাউন্ট সিডলে আগ্নেয়গিরির চূড়ায় ওঠেন তিনি। গতকাল রাত 8:20 নাগাদ বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছিলেন সত্যরূপ। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। ভাঙলেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের রেকর্ড। মাত্র 35 বছর 290 দিনে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি জয় করলেন সত্যরূপ। 2017-এ বিশ্ব রেকর্ডের সময় ড্যানিয়েল বুলের বয়স ছিল 36 বছর 157 দিন। বিশ্ব রেকর্ড গড়লেন সত্যরূপ। 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি জয়। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের রেকর্ড ভাঙলেন তিনি। 2017-এর বুলের রেকর্ডের সময় তার বয়স ছিল 36 বছর 157 দিন, আর সত্যরূপ রেকর্ডের সময় তার বয়স 35 বছর 290 দিন। সর্বকনিষ্ঠ সত্যরূপের বিশ্ব রেকর্ড। I am very proud to be an Indian because today I flutter the India flag at the top of Mount Sidley. Correct. What is the exact time? 10 minutes before I counted, and this became a world record. And I became the youngest in the world to climb both seven pyramids and 7 volcanic pyramids. And we have to leave now. It's too windy. It's Mount Sidley climbing poetry. It's 7 pyramids, 7 volcanic pyramids complete হয়ে গেল, আর আমি সবচেয়ে youngest হলাম ওয়ার্ল্ডের মধ্যে। আমি খুব প্রাউড, আমি খুব গর্বিত একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে। আমি ভীষণ টেনশনে ছিলাম,
সারা রাত্রি আমি হসপিটালে ডিউটিও করছিলাম। এরই ফাঁকে ফাঁকে ওই কথাটা খালি যে কখন কি হবে এবং এটা খুব ডেঞ্জারাস। এই অ্যান্টার্কটিকার পরিবেশটা তো অত্যন্ত ঠান্ডা এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস। আমাকে শত্রুপ যেটা বলেছিল 150 কিলোমিটার স্পিডে বাতাস বইছে। তো এটাতে প্রত্যেকটা সবসময় এটা খুব বিপদসংকুল। তাই এটা এক্সপেডিশন কতদূর পারবে কি না পারবে সেটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, তা সেইটাই চিন্তায় ছিলাম। তারপরে যখন সকালবেলাতেও একবার রাত ভোর 4টের সময় আমাকে মিসেস বললো এখন এত দূর পর্যন্ত আছে। তা মোটামুটি খেয়াল করে দেখলাম যে 6টার মধ্যে হয়ে যাওয়ার কথা। পর্বতারোহণ ওর আমি যতটুকু জানি এরপরে ও গ্র্যান্ড সামের দিকে যাবে। হ্যাঁ, মানে উত্তর মেরুটার দিকে যাবে, সেই চেষ্টা ওর প্ল্যানের মধ্যে আছে। ন্যাচারালি ওর প্ল্যানের মধ্যে যেটা থাকবে সেটাও করবেই। সুতরাং ইমিডিয়েটলি আমি দেখতে পাচ্ছি ও উত্তর মেরুর দিকে যাওয়ার চেষ্টা করছে। আগে টাকা জমা করব তারপরে এক্সপেডিশন করব, সেরকম করলে কিন্তু এক্সপেডিশন হবে না। টাকা জমা করব তারপরে যাব, সময় চলে যাবে, তখন বয়সও বেড়ে যাবে। সুতরাং ও টাকাও জোগাড় করছে, আমিও প্রিপেয়ার হচ্ছে, আমিও প্রসিড করছি, দুদিক থেকে হোক না। এভাবে এইটাই হচ্ছিল ডাইনামিসিটি ওর, এবং এই স্ট্র্যাটেজি নিয়েই সে এগিয়েছে। আমি একদিন ঠাট্টা করে ফেসবুকে একটা ওর বন্ধুকে কমেন্ট লিখেছি। সে জিজ্ঞাসা করেছিল যে এরপরে কি। তো আমি বলেছিলাম 7 সমুদ্র 13 নদী পার। ও তখন সেই বন্ধুকে বলছে মা কি করে জানলো রে? তার মানে সমুদ্র নিয়েও নিশ্চয়ই চিন্তা করেছে। কোনো এক পাহাড় বেশিরভাগ অংশ নিচে আছে, একটু মাথা তুলে আছে, এভারেস্টের থেকে উঁচু। এই মুহূর্তে আমি নাম বলতে পারবো না, আমার জিওগ্রাফির নলেজ অত নেই, আর অত হেডেক আর নেওয়া যাচ্ছে না। তাই সেটাও নাকি সে স্কুবা ড্রাইভিং করে, ওটাতেই আমি বলেছি যে ওই একটাতেই আমি বলেছি যে ওটা করা চলবে না। প্রতি মাসে বলতে গেলে 15 দিন পর আমি মানে টাইমটাও ঠিক মনে রাখতে পারছি না। আমাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল ওটা কবে গেছিল, আমি বলেছিলাম ফেসবুক দেখে জেনে নিতে। আর ওর এই তাড়াহুড়োটার কারণ হচ্ছে যে 7 ভলকানিক সামিটটা করবে ঠিক করেই ছিল, কিন্তু ওর হঠাৎ করে নজরে আসে যে একজন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে, তার বয়সটা দেখে ও দেখলো যে ও যদি এর মধ্যে করতে পারে জানুয়ারির এই তারিখের মধ্যে, তাহলে ও ইয়াংগেস্ট হবে। তখনই ওর তাড়াহুড়ো করে এই 2-3 মাসের মধ্যেই মানে খুব বেশি মাত্রায় সামিট করলো। একজন বাঙালি হিসাবে 7টা 14টা মানে সামিট, মানে এরকম পিক, এবং একটা দেশে নয়, মানে পৃথিবীর এই প্রান্ত তো আর একটা ওই প্রান্তে, এবং তার একা সত্যরূপ সিদ্ধান্ত পিছনে কোনো সংগঠন নেই, সে একা। শারীরিক দক্ষতা বা যোগ্যতা সেগুলো তো আছেই, কিন্তু এই অর্গানাইজ করা, ফান্ড রেজ করা অ্যামেজিং, মানে ভাবা যায় না। একজন বাঙালি হিসাবে মানে আমি খুবই গর্বিত। অবশ্য 7 সামিটেও যখন করেছিল তখনই আমরা খুব গর্বিত হয়েছিলাম প্রথম বাঙালি হিসাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে। এবং তারপরে 7 ভলকানিক সামিট, এটা আমাদের কাছে মানে বিশাল পাওনা একটা। এই দুর্গম যে পুরো জার্নিটা শুধু তো ক্লাইম্ব করাই নয়, তার সঙ্গে অর্গানাইজ করা এবং তার সঙ্গে ফান্ড রেজ করা। এবং আপনারা দেখছেন ও আজ 6:25 ক্লাইম্ব করেছে, আপনারাই বললেন, এবং 7টার মধ্যে সবাই জানতেই পেরে গিয়েছে। আমরাও ভাবতেই পারিনি মানে এখনকার, সে অনেক বেশি দক্ষ।